শুনতে পাচ্ছেন স্যার? Can you hear me guys? Yes, sir. তো আজকে আমরা আমাদের এই ওয়ার্কবুক 2 এর লাস্ট ক্লাস করব। এখানে দেখো তোমাদেরকে হিস্টোগ্রাম লাস্ট ক্লাসেস গুলোতে আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমাদের কাজ হচ্ছে প্রথমে হিস্টোগ্রামের দুইটা থিওরিটিক্যাল পয়েন্টস লেখা, যেটা এক্সামে 1 মার্কের জন্য আসতে পারে। সেটা কি? ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার write down the underlying feature associated with each bar of histogram. এগুলো 1 মার্কের জন্য আসতে পারে এক্সামে। Write down the underlying feature of associated with each bar of histogram. তো প্রত্যেকটা বারের মধ্যে যে কোয়ালিটিটা এরিয়া ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, জাস্ট এটা লিখে দিলেই হবে না 1 মার্কের জন্য। আর কিছু এর বাইরে কিছু লেখার দরকার নেই। অনেক কিছু লিখলাম, এই ওয়ার্ডগুলোই থাকলো না, তাহলে কিন্তু আমার মার্ক থাকবে না। সো রাইট ডাউন দ্য আন্ডারলাইং ফিচার অ্যাসোসিয়েটেড উইথ ইচ বার অফ হিস্টোগ্রাম। এটার জন্য আমরা লিখবো এরিয়া ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। Give a reason to justify the use of histogram to represent this data. মনে করো যে ডেটাটা নিয়ে তুমি কাজ করলা, একদম লাস্ট পার্টে তোমাকে বললো গিভ আ জাস্টিফিকেশন যে এই ডেটাটাকে কেন হিস্টোগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তখন তুমি দেখবা ভ্যারিয়েবলটা কি, দেখবা যে ভ্যারিয়েবলটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। জাস্টিফিকেশন যেমন আমি এখানে লিখেছি ডিস্টেন্স ইজ কন্টিনিউয়াস। সবসময় ডিস্টেন্স থাকবে না, টাইম থাকতে পারে, হাইট থাকতে পারে, ওয়েট থাকতে পারে, ঠিক আছে? সো ডিস্টেন্স ইজ কন্টিনিউয়াস বা টাইম ইজ কন্টিনিউয়াস বা ওয়েট ইজ কন্টিনিউয়াস, এইভাবে আমরা লিখবো আর কি। তো এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এটা একটু লিখে নাও সবাই। এখান থেকে থিওরিটিক্যাল এরকম দুইটা পয়েন্ট আসতে পারে লাস্ট পার্ট অফ দ্য সামন। আচ্ছা, তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ডেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করার জন্য তিনটা জিনিস থাকে: মেজার অফ লোকেশন, মেজার অফ ডিসপারশন আর স্কিউনেস। তো যখন আমরা মেজার অফ ডিসপারশন পড়া শুরু করলাম, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, কিউআর, আইপিআর, এগুলো, তখন এই কথাগুলো বলেছিলাম। একটা ডেটাকে শুধু লোকেশন প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারে না, এর জন্য আমার ডিসপারশনও লাগে, আমার স্কিউনেসও লাগে। তো এখন এই ব্যাপারটা ছোট্ট একটু থিওরিটিক্যাল পার্ট, এটা আজকে ডিসকাস করে দিলে আমাদের এই কন্টেন্ট গুলো শেষ। তো এই পার্ট থেকে অনেক বেশি কিছু তোমাদের সিলেবাসে আসে না, বাট অনেক সময় 1 মার্ক 2 মার্কের একটা পার্ট চলে আসে, যেটা মানে তুমি যদি এই কন্টেন্টটা ভালো মতো না শিখো তাহলে তুমি মিস করবো মার্কটা। দেখো তাহলে আমাদের টপিকটা হচ্ছে এখন স্কিউনেস। স্কিউনেস এমন একটা মেজারমেন্ট যেটার মধ্যে খুব মজার ব্যাপার হচ্ছে, যেমন আমি তোমাদের একটা টেস্ট নিলাম, ধরো, তো টেস্ট নিয়ে ক্লাসে তো আসলাম, তোমরা জিজ্ঞেস করলো স্যার আমাদের টেস্ট কেমন হয়েছে। তো আমি বললাম তোমাদের টেস্টের যে মার্কস পাইছো এটা পজিটিভলি স্কিউড। তো এটা দিয়ে আসলে আমরা কি বুঝবো? আবার বললাম নেগেটিভলি স্কিউড। এটা দিয়ে আমি কি বুঝবো, আমরা কি বুঝবো? দেখো, যখন বলা হয় পজিটিভলি স্কিউড, মানে হচ্ছে মোস্ট অফ দ্য অবজারভেশনস অফ দ্য ডেটা আর অফ লোয়ার ভ্যালুস। তার মানে আমি যখন বলতেছি তোমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা পজিটিভলি স্কিউড, তার মানে কি মোস্ট অফ ইউ গট কি লোয়ার মার্কস, মোস্ট অফ দ্য অবজারভেশনস আর অফ লোয়ার ভ্যালুস। আর যখন বলতেছি নেগেটিভলি স্কিউড, তার মানে কি মোস্ট অফ দ্য অবজারভেশনস আর অফ হায়ার ভ্যালুস, মানে মোস্ট অফ ইউ গট হায়ার মার্কস আউট অফ 40, 100, যেটাই বলি। কথা বোঝা যাচ্ছে স্যার? তো এইভাবে একটা স্কিউনেস দিয়ে বোঝা যায় যখন আমরা দেখবো কোনো ডেটার মধ্যে মোস্ট অফ দ্য অবজারভেশনস গুলো হায়ার সাইডে আছে, হায়ার ভ্যালুজ এর সাইডে আছে, তখন সেটা হবে নেগেটিভলি স্কিউড। মোস্ট অফ দ্য অবজারভেশনস অফ দ্য ভ্যালু আর অফ লোয়ার সাইডে আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভলি স্কিউড। লোয়ার ভ্যালুতে থাকলে পজিটিভলি স্কিউড। ঠিক আছে স্যার? তাহলে আসলে আমরা একটু লিখি এই ডিস্ট্রিবিউশনটা। প্রথমে আমরা স্কিউনেস এর ডেফিনেশনটা লিখি। স্কিউনেস গিভস দ্য আইডিয়া অফ হাউ ডেটা ইজ ডিস্ট্রিবিউটেড। ডেটাটা কেমন ভাবে ডিস্ট্রিবিউটেড আছে এটা আমরা থেকে আমরা এটার আইডিয়াটা পেয়ে যাই। Skewness gives the idea of how the data is distributed. Skewness gives the idea of how the data is distributed. Skewness, oh, statistics.
unfortunately I'm outside and hence I'm doing the class, so I kind of had background issues. Idea of how is distributed. লিখেছি সবাই? তাহলে এখানে দেখো skewness can be of three types. একটা হচ্ছে positively skewed, negatively skewed, আর হচ্ছে symmetrical. Skewness can be of three types: positively skewed, negatively skewed, and symmetrical. Most of the observations are of lower values. Most of the observation data are of lower values. হিসেবে আইডেন্টিফাই করব, কিভাবে আইডেন্টিফাই করব? Most of the observations are of the data are of higher values. Most of the observations of the data are of higher values. যেমন মনে করো তোমাকে বললাম যে জুলাই মাসে ঢাকা শহরে যে টেম্পারেচার ছিল, ডেইলি টেম্পারেচার, ডেইলি অ্যাভারেজ যে টেম্পারেচারটা, সেটা একটা ডেটা নেওয়া হয়েছে। এই ডেটাটা নেগেটিভলি স্কিউড। সো হোয়াট ইজ দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস? Temperature was very high during that month. এই তো বুঝতে পারছো। সো এই ল্যাঙ্গুয়েজ গুলো স্ট্যাটিস্টিশিয়ান হিসেবে আমাদের ভালো মতো বুঝতে হবে। দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। আর যখন সিমেট্রিক্যাল হয় তখন ডেটা স্প্রেডেড ইভেনলি, মানে একটা মিন ভ্যালু রেসপেক্টে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর কি। কখনো বেশি ছিল, কখনো কম ছিল। 15 days of the month যদি টেম্পারেচার গুলো একটু হায়ার থাকে, 15 days of the month টেম্পারেচার গুলো একটু লোয়ার ছিল, এরকম আর কি। তো আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি কি শিখেছি স্যার? আমরা সিএফ গ্রাফ শিখেছি, আমরা হিস্টোগ্রাম শিখেছি, আমরা বক্স এন্ড হুইস্কার প্লট শিখেছি। সিএফ গ্রাফ থেকে আসলে স্কিউনেস ডেসক্রাইব করাটা একটু ডিফিকাল্ট, ইম্পসিবল কিছু না, বাট একটু ডিফিকাল্ট, যেটা আমরা মোটামুটি মানে গ্রাফ দেখে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করার দরকারই নেই। ইজিলি বোঝা যায় কখন জানো? হিস্টোগ্রাম দেখে বোঝা যায় খুব ইজিলি, আবার বক্স এন্ড হুইস্কার প্লট দেখে খুব ইজিলি বোঝা যায়। তো তোমাকে আমি যদি বলি একটা হিস্টোগ্রাম, একটা জিনিস একটু চিন্তা করো, এটা লেখা হয়েছে সবার? দেখো, আচ্ছা লিখে নাও, তারপর আমি একটা হিস্টোগ্রাম দিয়ে বুঝাই, তাহলে জিনিসটা আরো বুঝতে ইজি হবে। হ্যাঁ, দেখো, ইম্পসিবল না, বোঝা যায়, বাট আমরা এক্সপেক্টও করি না যে ওইখান থেকে আমার বুঝতে হবে। বাট অনেক ইজিলি বোঝা যায় বক্স এন্ড হুইস্কার প্লট থেকে আর হিস্টোগ্রাম থেকে। খুব ইজিলি আইডেন্টিফাই করা যায় যে ডেটাটা কি পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড নাকি সিমেট্রিক্যাল। আমি তোমাদেরকে একটা হিস্টোগ্রামে নিয়ে যাই। আমরা তো হিস্টোগ্রাম অনেকগুলোই আঁকা শিখছি, তাই না? সো মনে করো এই হিস্টোগ্রামটা একটা, দিস ইজ এ হিস্টোগ্রাম, দেখা যায় তো না ডার্ক লাইন গুলো? তো আমি তোমাকে মনে করো বললাম কি জানো, যে এখানে যে প্রত্যেকটা বারের যে মিড পয়েন্ট আছে, টপের যে মিড পয়েন্ট আছে, এদেরকে যদি আমরা এখন একটু জয়েন করি, দেখো এরকম করে যদি জয়েন করি, এই হয় না জিনিসটা স্যার? এই গ্রাফটা দেখে বোঝা যায়, এই গ্রাফটা দেখে একটা আইডিয়া করা যায় যে এইখানে ডিস্ট্রিবিউশনটা কেমন হবে। তো এই জিনিসপত্রগুলি থিওরিটিক্যাল, তো স্টুডেন্টদের মনে রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই গ্রাফটা কিভাবে আসছে বুঝছো তো? তো আমরা যখন একদম লাস্ট চ্যাপ্টার অফ S1 পড়বো, তখন দেখবা সিমেট্রিক্যাল থাকবে, মানে তোমার এরকম গ্রাফ আসবে। এটাকে বলা হয় নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা তখন শিখবো এটা, একদম লাস্ট চ্যাপ্টার আমাদের, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে সিমেট্রিক্যাল ডেটার জন্য। এটা কার জন্য? সিমেট্রিক্যাল ডেটা। এটা কিন্তু এই হিস্টোগ্রামের না। এই হিস্টোগ্রামটা কিরকম হয় আমি তো দেখালাম, তাই? আচ্ছা, এখন এই গ্রাফগুলো তুমি কয়েক টাইপের পাবা তোমার সামনে। কি কি টাইপের আমি দেখাই, আসো। এগুলো লিখেছো তো সবাই, না? আচ্ছা, একটা হচ্ছে তোমার ধরো এখানে তুমি গ্রাফটা শিখার আগে আমি দুইটা মানে থাম্ব রুল তোমাকে শিখাচ্ছি, তুমি এটা একটু লিখে রাখো। সবসময় মনে রাখবা, এই যে তিনটা গ্রাফ আমি আগে একবার, এই যে এরকম তিনটা গ্রাফ তুমি পাবা। দুইটা জিনিস সবসময় মনে রাখবা, লঙ্গার টেইলটা যদি রাইটে থাকে, দেখো এক্স অ্যাক্সিসের রাইট সাইড কি পজিটিভ আর লেফট সাইড কি নেগেটিভ না? যদি আমরা এক্স অ্যাক্সিস চিন্তা করি, তাহলে এই লঙ্গার টেইল তুমি দেখবা কি, লঙ্গার টেইলটা, লঙ্গার তো বুঝি নাকি, এই যে এইগুলোকে আমি টেইল বলতেছি, এগুলোকে আমি টেইল বলতেছি।
তো লঙ্গার টেইলটা যদি রাইটে থাকে পজিটিভলি স্কিউড, লেফটে থাকলে নেগেটিভলি স্কিউড। ইজি টু রিমেম্বার। এই টেকনিক গুলো মানে আমি স্টুডেন্টদের একটু শিখাই যাতে ইজিলি মনে রাখতে পারে। বুঝছো? আর আরেকটা খুবই মজার একটা জিনিস আছে যে সবসময় তুমি ক্যালকুলেশন করে দেখবা বা অবজারভেশন থেকে বুঝতে পারবা, এটা আমার অবজারভেশন, যে মিনটা সবসময় লঙ্গার টেইলে রাইট হয়। মিনের যে ভ্যালুটা, এখানে তো ভ্যালুগুলো এক্স অ্যাক্সিস, এক একটা ভ্যালু এখানে আসবে ইনক্রিজিং হিসেবে, তাই না? তো এই সামনে বসে যায়। তো মিনটা সবসময় লঙ্গার টেইল পোর্শনে থাকবে অলওয়েজ। এই যে এটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। তো মিন সবসময় যেই দিকে থাকে লঙ্গার টেইলটাও ওই দিকে হয়। এই জন্য আমি লিখেছি মিন লাইজ ইন দ্য লঙ্গার টেইল। হ্যাঁ বাবু আসতেছে, সব দেখাবো নর্মালি। তাহলে এই দুইটা পয়েন্ট আমরা যদি একটু মনে রাখি, তাহলে এই যে কোনো ডায়াগ্রাম দেখে বা আমাকে যখন বলবে এই বলো তো যে তোমার এই ডেটাটা নিয়ে যে তুমি কাজ করলো, মনে করো 15 মার্কের একটা কাজ করে ফেলছো, এরপর লাস্ট পার্টে বললো এটার স্কিউনেস নিয়ে একটু কথা বলো দেখি, তুমি কিভাবে ডিটারমাইন করবা সেই জিনিসগুলো এখন শিখাবো। ঠিক আছে? এবং ওগুলোর জন্য এই দুইটা জিনিস মনে রাখাটা তোমাকে অনেক হেল্প করবে। একটা হচ্ছে কি, তোমার লঙ্গার টেইল রাইটে হলে পজিটিভলি স্কিউড আর লেফটে হলে নেগেটিভলি স্কিউড, আর মিন সবসময় লঙ্গার টেইলে থাকে। আচ্ছা দেখো, এখানে দেখো তিনটা ডায়াগ্রাম আসছে না? এই ডায়াগ্রাম গুলো কিভাবে আসে একটু আগে দেখালাম না? হিস্টোগ্রামে যে প্রত্যেকটা বারের যে টপ, তাদের মিড পয়েন্ট গুলো যদি আমি জয়েন করি তাহলে এই গ্রাফ গুলো আসে। এদের কোনো স্পেসিফিক নাম নাই, ডিস্ট্রিবিউশন গ্রাফ বলা যায়। আচ্ছা তাহলে তুমি এবার বলো তো এইটা পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড? একদম লেফট মোস্ট। লঙ্গার টেইল কোথায়? লঙ্গার টেইল কোথায় দেখো, এই যে রাইটে না, তার মানে পজিটিভলি স্কিউড। বুঝছি ব্যাপারটা? এক্স অ্যাক্সিস দিয়ে মনে রাখবে, এক্স অ্যাক্সিস এর রাইট সাইড কি? পজিটিভ, লেফট সাইড নেগেটিভ, অরিজিনের। ওইভাবে মনে রাখবে। তাহলে এইখানে লঙ্গার টেইল কোথায়? লেফটে, তার মানে এটা নেগেটিভলি স্কিউড। আর এইখানে দুইটা টেইল মোটামুটি একই সাইজের, এই জন্য এদেরকে বলা হয় সিমেট্রিক্যাল ডেটা। এদেরকে কি বলে? সিমেট্রিক্যাল ডেটা। লিখে নাও এতটুকু, তোমার কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবো একটু পরে। নর্মালি আর স্যার আমাকে ওই এই কোয়ারি গুলো প্রথম থেকে আসে, এই জন্য আমরা একটু ক্লিয়ার করে দিই যে অনেকজনই, মানে অনেকজন না, কয়েকজন আমাকে একটু মেসেঞ্জারে নক করেছে যে স্যার আমি তো ওয়ার্কবুক গুলো আমার আইপ্যাডে করি, সো আমি এটা প্রিন্টেড করে দিতে চাচ্ছি অ্যাসাইনমেন্ট। এটা একদমই অ্যালাউড না। আমি কিন্তু ক্লাসে তোমাকে আইপ্যাড অ্যালাউ করি নোটস এর জন্য, বাট আই ক্যানট অ্যালাউ ইউ টু ডু ইউর ওয়ার্ক, অল ইউর ওয়ার্কিংস ইন আইপ্যাড, বিকজ তোমার ফাইনাল এক্সামটা তো তুমি আইপ্যাডে দিতে পারবে না, তোমাকে তো পেন পেপার এগুলো দিয়ে দিতে হবে। সো ওই প্র্যাকটিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অভ্যাস নষ্ট হয়ে যাবে। যেমন আমার অভ্যাস একদমই নষ্ট হয়ে গেছে। এই মনে করো গত 5-6 বছর ধরে আইপ্যাড ইউজ করতে করতে আমি নর্মাল জায়গায় লিখতে আমার কষ্ট হয়, বাট আমার তো দরকার নাই সেটা, আমার প্রফেশন এটা, আমি সারা দিন রাত আইপ্যাড নিয়ে থাকি। বাট তোমার তো এটা না, তোমাকে তো এক্সামটা দিতে হবে কিসের? তোমাকে তো পেন পেপার এক্সামটা দিতে হবে। সো অবশ্যই অ্যাসাইনমেন্ট তোমাকে, এবং সবকিছু পরীক্ষা তো অবশ্যই অ্যাসাইনমেন্ট যেগুলো করবা ওয়ার্কবুক, সেটা অবশ্যই তোমাকে, তুমি তোমার স্টোরেজের জন্য তুমি আইপ্যাডে একবার করে রাখো, সমস্যা নাই, বাট আমার কাছে যেটা সাবমিট করবা সেটা অবশ্যই হার্ড কপিতে সাবমিট করতে হবে, কোনো প্রিন্টেড কপি না। ঠিক? আমি একটু আগে কি বলছি, মিন কোথায় থাকে? লঙ্গার টেইলে। আচ্ছা মোড কোনটা? যার জন্য ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি শিখেছি আমরা, সেটাকে কি বলি? মোডাল ক্লাস বা মোড। তার মানে এইখানে দেখো এই ডেটার মধ্যে মিনটা এখানে থাকবে না স্যার? লঙ্গার টেইলে মিনটা আছে, মোড না, এটা মিন। আর এরপরে যেটা হচ্ছে মিনটা। আর এরপরে আমি যদি তোমাকে এখন দেখাতে চাই মিডিয়ানটা, মিডিয়ান সবসময় কি মিডলে থাকে, তাই মিডিয়ানটা এখানে আছে। আর মোডটা কোথায় থাকবে? এখানে মোডটা, যার জন্য পিকটা আসছে, মানে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি ম্যাক্সিমাম। এই যে এইখানে যে এই লাইন গুলো দিছি, এটা কিন্তু কোনো সিগনিফিকেন্ট কিছু না, জাস্ট তোমাকে এই পয়েন্টটা বোঝানোর জন্য একটা লাইন করে দিছে। বুঝছো ব্যাপারটা? তার মানে তুমি এখানে খেয়াল করেছো, মিন লঙ্গার টেইলে, মিডিয়ান মাঝখানে, আর মোড যার জন্য পিক আসছে সেটা হচ্ছে তোমার মোড, মানে যার জন্য ফ্রিকোয়েন্সি ডেন্সিটি সবচেয়ে বেশি। তাহলে সেকেন্ড ডায়াগ্রামেও যদি আমি তোমাকে এখন বলি মিন, মিডিয়ান আর মোডটা এইভাবে আইডেন্টিফাই করো, পারবো না? বলো দেখি, বুঝছো? তাহলে সেকেন্ড ডায়াগ্রামেও যদি আমি তোমাকে এখন বলি মিন, মিডিয়ান আর মোডটা এইভাবে আইডেন্টিফাই করো, পারবো না? বলো দেখি, বুঝছো? এবার তুমি বলো থার্ডটা কি হবে? গেস করো।
হ্যাঁ, মোট বোঝা যায়। মিডিয়ান কি মাঝখানে, তাহলে সেম আসলো, ভেরি গুড। তারপর দুইটা তুমি ওকে করে দিছো, ভেরি গুড। থার্ড ওয়ানটা আমি বলে দিয়েছি, থার্ড ওয়ানটা মিন যেটা, সেটাও মিডিলে থাকে। সিমেট্রিক ডেটার এইটাই স্পেশালিটি যে মোড, মিডিয়ান, মিন তিনটাই ইকুয়াল হয়, তিনটাই কি হয়, ইকুয়াল হয়। তাহলে এইখানে ডায়াগ্রামটা দেখো, মিনটা এখানে, তারপর মিডিয়ানটা, তারপর এটা হচ্ছে আমাদের মোড। ঠিক আছে স্যার? আর সিমেট্রিক্যালে তিনটা একই জায়গায়, মোড, মিডিয়ান, মিন তিনটা সেম জায়গাতে। লিখে নোট। ওয়ান টাইপ অফ কোয়েশ্চেন এক্সামে দেয় যে একদম লাস্ট পার্টে, আমরা এই সামটা পড়াবো, একদম লেটেস্ট একটা কোয়েশ্চেন পেপার আসছে মে 24 বা তোমার মার্চ 24, মানে 24 আসছে মনে হয়, অথবা একদম অক্টোবর 23-তে, লাস্ট দুই তিনটা সিটিং এর মধ্যে একটাতে আসছে। লাস্টে তোমাকে বলে মিডিয়ান বের করতে বলছে, মিডিয়ান বের করতে বলছে, বলার পরে বলছে হোয়াট ফিচার অফ দ্য ডেটা ক্যান বি ফাউন্ড, যে এখানে ফ্রম যে মিন আর মিডিয়ানটা ডিফারেন্ট। মিন আর মিডিয়ান ডিফারেন্ট হওয়া তোমাকে কোন জিনিসটার ইন্ডিকেশন দেয়? স্কিউনেস, তাই না? এবং মিন মিডিয়ান যেহেতু ডিফারেন্ট, ইদার এটা পজিটিভলি স্কিউড হবে আর নেগেটিভলি স্কিউড হবে। সো মিন মিডিয়ানের ভ্যালু দেখে আমি বলতে পারবো না কোনটা পজিটিভলি স্কিউড, কোনটা নেগেটিভলি স্কিউড। তাহলে আমরা মিন মিডিয়ান থেকে আমরা এই জিনিসটা ডিটারমাইন করতে পারি। যখন আমরা দেখবো মোড, মিডিয়ান, মিন তিনটা ইকুয়াল, তখন বলবো সিমেট্রিক্যাল। যখন আমরা দেখবো মোড সবচেয়ে বড়, তারপর মিডিয়ান, তারপর মিন, তখন আমরা বলবো সেটা নেগেটিভলি স্কিউড। আর যদি দেখি মিন সবচেয়ে বড়, দেন মিডিয়ান, দেন মোড, তাহলে সেটা হচ্ছে তোমার পজিটিভলি স্কিউড। এখন এখানে তো আমি তিনটা রিলেশন একসাথে লিখছি, দুইটা দিয়েই বলা যায়, দুইটা দিয়েই বলা যায়। এবং এই ইনইকুয়ালিটি, এটা তো একটা ইনইকুয়ালিটি, তাই? এই ইনইকুয়ালিটি মনে রাখা আমার জন্য ডিফিকাল্ট, আমি মনে করি আমার স্টুডেন্টদের জন্য ডিফিকাল্ট। সেজন্য আমি একটা সিম্পল টেকনিক শিখাই স্টুডেন্টদের, সেটা একটু মনে রাখবা। তোমরা লেখো, তারপর আমি বলতেছি। এবার দেখো আমি বলি, তুমি মনে করো একটা ডেটার মধ্যে মিন আর মিডিয়ান বের করছো, আর মিন বড়স, এখন তুমি এই ইনইকুয়ালিটি ভুলে গেছো, লিখতে পারতেছো না পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড। এটা খুব নর্মাল, আমারই হয়, সারা দিন রাত ম্যাথস নিয়ে থাকি, তারপর আমারও, তো তোমার হওয়াটাও স্বাভাবিক। সেজন্য আমি স্টুডেন্টদের কি টেকনিকটা শিখাই, যেটা আমি ফলো করি। কি শোনো, ভালো মতো শোনো, এবার লেখা বন্ধ, আমার কথা শোনো। প্রথম থেকে আসি, মিন সবসময় লঙ্গার টেইলে থাকে। লঙ্গার টেইল রাইটে থাকা মানে পজিটিভলি স্কিউড, লেফটে থাকা মানে নেগেটিভলি স্কিউড। এটা তো আমরা আগেই শিখছি। আচ্ছা, কোন একটা ডেটা আমি পেলাম মিন মিডিয়ান থেকে বড়, তো বড় মানে অ্যালং এক্স অ্যাক্সিস মিন কম্পারেটিভলি কোথায় থাকবে, রাইটে না লেফটে? রাইটে। তাহলে লঙ্গার টেইল কোথায় থাকবে? রাইটে, তার মানে পজিটিভলি স্কিউড। কি বললাম বুঝছো? আবার বলি, মিডিয়ান থেকে মিন বড়, তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস মিন কোথায় থাকবে? কম্পারেটিভলি রাইটে থাকবে। আর মিন রাইটে মানে লঙ্গার টেইলও রাইটে, কারণ মিন যেখানে থাকে লঙ্গার টেইলও এখানে থাকে। আর লঙ্গার টেইল রাইটে থাকে মানে পজিটিভলি স্কিউড। এভাবে মনে রাখবে, এত কিছু লিখতে হবে না। তুমি কিন্তু সিম্পলি লিখবা মিন গ্রেটার দেন মিডিয়ান, সো তোমার পজিটিভলি স্কিউড। কি চিন্তা করবে এইভাবে, তাহলে তোমার আর কখনো ভুল হবে না, কোনো কিছু ব্লাইন্ডলি মেমোরাইজ রাখতে হবে না। ঠিক একইভাবে এবার চিন্তা করো, মিন যদি ছোট হয় মিডিয়ান থেকে, তাহলে মিন কম্পারেটিভলি কোথায়? লেফটে। তো মিন যদি লেফটে থাকে, লঙ্গার টেইল কোথায়? লেফটে। আর লঙ্গার টেইল লেফটে থাকা মানে নেগেটিভলি স্কিউড। মনে থাকবে স্যার? ভেরি গুড। তাহলে একটা জিনিস আমরা শিখে গেলাম, হিস্টোগ্রাম দেখে আমরা কিন্তু বলতে পারবো যে এটা পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড। কোনো ডেটায় তোমাকে যদি মিন আর মিডিয়ান বের করতে বলে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এটা পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড। কত বুঝা যাচ্ছে স্যার? আচ্ছা, এখন বক্স এন্ড হুইস্কার প্লট আগে শিখছি না, আসলে এবার এটাতে যাই। এগুলো যখন দেয় 2 মার্কস দেয়। প্রথমে হচ্ছে লিখতে বলে কেন, মানে কি, এটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড, এটার জন্য 1 মার্ক, এটার জন্য আরেক মার্ক। তাহলে এখানে রিজন কি দিবা তুমি? ওই যে লিখবা মিন গ্রেটার দেন মিডিয়ান বা মিন লেস দেন মিডিয়ান, এটা লিখলেই 1 মার্ক। আর পজিটিভলি স্কিউড সিমেট্রিক্যাল এই কথাটা লিখলে 1 মার্ক। এই হচ্ছে 2 মার্কস। তোমাকে একটা বক্স এন্ড হুইস্কার প্লট মনে করে আঁকতে বলবো। আঁকার পরে তোমাকে, তুমি তো এরকম 3টা জিনিস তোমার কাছে থাকতে পারে, এরকম 3টা জিনিস তোমার কাছে আসতে পারে। দেখো এই, তাই না? এর বাইরে কিছু আসবে বক্স এন্ড হুইস্কার প্লটে? তো বক্স এন্ড হুইস্কার প্লট এরকম 3টার মধ্যে তুমি এখন ডিসিশন নিবা কিভাবে জানো? এখন তোমার
টেইল কোনটা জানো? এই যে এগুলো হচ্ছে টেইল, এই গ্যাপটা একটা টেইল, এটা একটা টেইল। কনসেপ্ট এটাই কি, লঙ্গার টেইল রাইটে থাকলে পজিটিভলি স্কিউড, লেফটে থাকলে নেগেটিভলি স্কিউড। তার মানে এটা কি বলো? পজিটিভলি স্কিউড। এটা কি? নেগেটিভলি স্কিউড, কারণ লঙ্গার টেইল লেফটে আছে। আর এটা কি? দুইটা টেইল অলমোস্ট ইকুয়াল, সো সিমেট্রিক্যাল। ভেরি গুড। তো দেখেই তো বলে ফেলতে পারলাম, এক মার্ক পেয়ে গেলাম। আরেক মার্কের জন্য তো লিখতে হবে, লিখবে। এই গ্যাপটাকে আমরা বলি Q2 মাইনাস Q1, আর এই গ্যাপটাকে বলি Q3 মাইনাস Q2। সো Q3 মাইনাস Q2 টা বড়। এই রিজনটা লিখে দিবা, তাহলেই শেষ। এই রিজনটা লিখে দিবা। রিজন লেখাটা খুব ডিফিকাল্ট কিছু না, তাই না? একটা টেইল, এটা একটা টেইল। কনসেপ্ট এটাই কি, লঙ্গার টেইল রাইটে থাকলে পজিটিভলি স্কিউড, লেফটে থাকলে নেগেটিভলি স্কিউড। তার মানে এটা কি বলো? পজিটিভলি স্কিউড। এটা কি? নেগেটিভলি স্কিউড, কারণ লঙ্গার টেইল লেফটে আছে। আর এটা কি? দুইটা টেইল অলমোস্ট ইকুয়াল, সো সিমেট্রিক্যাল। ভেরি গুড। তো দেখেই তো বলে ফেলতে পারলাম, এক মার্ক পেয়ে গেলাম। আরেক মার্কের জন্য তো লিখতে হবে, লিখবে। দেখো লেখাটা খুবই সিম্পল। এই গ্যাপটাকে আমরা বলি Q2 মাইনাস Q1, আর এই গ্যাপটাকে বলি Q3 মাইনাস Q2। সো Q3 মাইনাস Q2 টা বড়। এই রিজনটা লিখে দিবা, তাহলেই শেষ। এই রিজনটা লিখে দিবা। রিজন লেখাটা খুব ডিফিকাল্ট কিছু না, তাই না? আবার এখানে কি লিখবে তাহলে? Q2 মাইনাস Q1 is greater than Q3 minus Q2. আর থার্ড ওয়ানটা কি লিখবা? Q2 minus Q1 is equal to Q3 minus Q2. তাহলে এখানে আমাদের বলা যাবে যে this is positively skewed, this is negatively skewed, and this is symmetrical. ওকে গাইস, বুঝতে পারলাম স্যার? আচ্ছা, কোন সামে মনে করো তোমাকে বক্স প্লট আঁকতে বলে না, সিএফ গ্রাফ আঁকতে বলছে। সিএফ গ্রাফ আঁকার পরে তোমাকে কোয়ার্টাইলস বের করতে বলে না? মোস্ট অফ দ্য সামই তো বলে, নাকি বল না? আমরা করেছি না এগুলো? একটা সিএফ গ্রাফ আঁকার পরে তোমাকে বললো Q1 Q2 Q3 বের করো, তো বের করলাম। এরপরে যদি তোমাকে এখন বলে যে এই এবার বলো যে এটা কি পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড? এক্স্যাক্টলি তুমি Q2 মাইনাস Q1 করে লেফটেই বসাবা, তাহলে কি তোমার এই ডায়াগ্রামের সাথে তোমার ব্রেনকে কানেক্ট করাটা ইজিয়ার হবে। তুমি কি করবা? তোমার তো Q1 Q2 তিনটা ভ্যালু জানো, তুমি করবা কি এখানে লিখবা যে Q2 মাইনাস Q1 টা বের করবো আর Q3 মাইনাস Q2 টা বের করবো। তাহলে এটা লেফটে রাখছি কেন? যাতে বক্স প্লটটা আমার মাথায় থাকে যে বক্স প্লটের টেইলটা তো লেফটে, এটা Q2 মাইনাস Q1 গ্যাপটা লেফটে আর Q3 মাইনাস Q2 গ্যাপটা হচ্ছে রাইটে। তো এদের ভ্যালু মনে করে এটা 10 আসছে, এটা 20 আসছে, তাহলে বড় কোনটা? এটা। তার মানে লঙ্গার টেইলটা কোথায়? রাইটে, সো পজিটিভলি। কথা বোঝা যাচ্ছে স্যার? কোনো কনফিউশন আছে কারো? এইভাবে আমরা ডিটারমাইন করবো। যদি সিএফ গ্রাফ থেকে কোয়ার্টাইলস বের করতে বললো, বলার পরে তোমাকে বলতেছে যে এখন তুমি স্কিউনেসটা বলো, যে এরা পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড। আন্ডারস্টুড গাইস? ভেরি গুড। সো মোটামুটি এটা আরো অনেক ওয়ে আছে, বুঝছো? তোমাদের সিলেবাসে এত কিছু নাই, যেটা পড়াইলাম এটাই বেশি, মানে এর চেয়ে বেশি কিছু আর নাই। কিছু কোএফিশিয়েন্টস আছে, জাস্ট একটু বলে রাখি। এটা তোমাদের সিলেবাসে নাই বললেই চলে, তারপরও বলে রাখি, কারণ এটা দিলে কেউ আসলে এই কথাটা বলতে পারবে না যে সিলেবাসে নাই এমন জিনিস দিয়ে দিচ্ছে। দিতে পারে, স্কিউনেস তো আছে। তো জিনিসটা কেমন? খুব ডিফিকাল্ট কিছু না, আমি তোমাকে একটু দেখাই দিই জাস্ট। এই যে দেখো, একটা মিনিট, কিছু কোএফিশিয়েন্টস আছে। যেমন আমি জাস্ট একটা লিখেই দেখাই, একটা মিনিট। এখানে ধরো তোমাকে একটা কোএফিশিয়েন্টস দিল, মনে করো মিন মাইনাস মিডিয়ান বাই মোড, এরকম একটা কোএফিশিয়েন্ট দিল, দিয়ে বললো এটা বের করো। তো এটা বের করতে পারবো না তুমি? সব ভ্যালু তো তুমি বের করছো তো সামনে, তো এটাও তো বের করতে পারবো। আর যখনই কোনো কোএফিশিয়েন্ট দিবে মনে রাখবা ওইটা বের করার জন্য যা যা দরকার সব তোমার সামনে আগেই তুমি বের করে রাখছো, সো নাথিং টু ওয়ারি। বের করলা, সেটা পজিটিভ আসলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড। আর একদম জিরো কখনো আসে না, যদি ভেরি ভেরি ক্লোজ টু জিরো হয় তাহলে সিমেট্রিক্যাল। মনে থাকবে? জাস্ট এই কোএফিশিয়েন্ট নিয়ে এত ওয়ারি হওয়ার কিছু নেই। যদি তোমাকে বলে এই কোএফিশিয়েন্টটা বের করো, বের করতে পারবো তো? বের করার পরে বলবে এবার ডেসক্রাইব দ্য স্কিউনেস।
তখন দেখবো ওইটা যদি পজিটিভ হয় পজিটিভলি স্কিউড, নেগেটিভ হলে নেগেটিভলি স্কিউড। শেষ। আন্ডারস্টুড স্যার? ওকে, মোটামুটি ঘটনা। এখন আরেকটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, ওইটা হলেই আমাদের শেষ। তুমি অলরেডি জানো একটা ডেটার মধ্যে যদি এক্সট্রিম ভ্যালু থাকে, উইচ ওয়ান ইজ দ্য বেটার মেজার? তোমার এক্সট্রিম ভ্যালু থাকলে কোনটা বেটার মেজার? মিডিয়ান। কেন? কারণ মিডিয়ান ইজ নট এফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস। আর যদি এক্সট্রিম ভ্যালু না থাকে, মিন ইজ দ্য বেটার মেজার। কেন? বিকজ ইট ইউজেস অল দ্য অবজারভেশনস অফ দ্য ডেটা ফর ইটস ক্যালকুলেশন। তো অনেক সময় তোমাকে শুধু এই কোয়েশ্চেনটা এমন ভাবে করে, দেখো আমি একটু লিখে দিই। এইভাবে পড়ে কোয়েশ্চেনটা, which measure of location and dispersion is better to represent the data? Which measure of location and dispersion is better to represent the data? মানে এই যে ডেটাটা নিয়ে তুমি কাজ করলা, এই ডেটার জন্য কোনটা বেটার? লোকেশন হিসেবে কোনটা বেটার আর ডিসপারশন হিসেবে কোনটা বেটার? তো এইটা ডিটারমাইন করার জন্য একটা ওয়ে হচ্ছে এক্সট্রিম ভ্যালু, যেটা তুমি অলরেডি জানো। আরেকটা ওয়ে হচ্ছে স্কিউনেস দেখে বলা। মনে করো ডেটাটা স্কিউড, পজিটিভলি স্কিউড হতে পারে, নেগেটিভলি স্কিউড হতে পারে, অথবা ডেটাটা সিমেট্রিক্যাল। তো যখন সিমেট্রিক্যাল থাকে তখন সবসময় মনে রাখবা বেটার মেজার অফ লোকেশন হচ্ছে মিন আর মিডিয়ানের মধ্যে। যদি সিমেট্রিক্যাল ডেটা হয় তাহলে মিন ইজ দ্য বেটার মেজার। ঠিক আছে? কারণ সিমেট্রিক্যাল মানে কিভাবে কানেক্ট করার চেষ্টা করো, সিমেট্রিক্যাল মানে হচ্ছে তোমার তোমার কি বলে এক্সট্রিম ভ্যালু নাই, মোটামুটি সব ভ্যালু একই রকম, তাই না? তো তখন বেটার মেজার কি হয় আমরা তো শিখেছি, মিন। আর মিনের সাথে সবসময় কানেক্টেড হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা দেখো না, তোমাকে যখন বের করতে বলে একসাথে বলে মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, কারণ মিনের সাথে ডিসপারশন হিসেবে যায় হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা বেটার, টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা ইন আ বেটার ওয়ে। তাহলে যখন আমরা দেখবো সিমেট্রিক্যাল ডেটা বা এক্সট্রিম ভ্যালু আছে, এক্সট্রিম ভ্যালু নাই, তখন আমরা বেটার মেজার হিসেবে লোকেশন হিসেবে নিব মিন, আর ডিসপারশন হিসেবে কাকে নিব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বুঝছি ব্যাপারটা? আর যদি দেখি ডেটাটা তোমার স্কিউড, মানে এক্সট্রিম ভ্যালু আছে, তখন বেটার মেজার কি হয়? লোকেশন হিসেবে মিডিয়ান হয়। আর মিডিয়ানের সাথে যায় হচ্ছে আইকিউআর, কারণ আইকিউআরটা কি কোয়ার্টাইলস এর সাথে কানেক্টেড, মিডিয়ানও তো একটা কোয়ার্টাইলের পার্ট, তাই না? সো এইভাবে মনে রাখবো যে এটা হচ্ছে আমার মিডিয়ান এন্ড আইকিউআর। বাস, আমার লেকচার আজকে পর্যন্ত যা যা বলছি এর উপর বেস করে, মানে এর বাইরে আর কিছু নাই। তো যেই কোয়েশ্চেনে আসবে ইনশাআল্লাহ তোমরা খুব ইজিলি সেটা হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, মনে করো কোন ডেটায় তুমি মিডিয়ান পাইছো 30, মিন পাইছো 20। একটু চিন্তা করে, আমি যেভাবে চিন্তা করতে বলছি এভাবে চিন্তা করে স্কিউনেসটা লেখ, আর লিখতে হবে তোমার। তাহলে এখানে মিন কি? ছোট, তার মানে মিন লেফটে, লঙ্গার টেল লেফটে, দ্যাট মিনস নেগেটিভলি স্কিউড। পারছো সবাই চিন্তা করতে হবে? গুড। আর লিখবো ভেরি সিম্পল ওয়েতে, মিডিয়ান গ্রেটার দেন মিন, সো নেগেটিভলি স্কিউড। শেষ। এবার তোমাকে Q1, Q2, Q3 তিনটা দিলাম, নাও ডিটারমাইন। না, এটা এক্সপ্লেন করার কোনো দরকার নাই যে লঙ্গার টেল রাইটে, তুমি এখন লিখছো কাইটো না, তাহলে তোমার পরে রিভিশনে মনে রাখবে। বাট এটা অবশ্যই আমাদের এক্সামে দেওয়ার দরকার নাই। এই যে ফার্স্ট পয়েন্টটা যেটা লিখছি মিডিয়ান গ্রেটার দেন মিন, এটার জন্য 1 মার্ক। তারপর যে তুমি লিখছো নেগেটিভলি স্কিউড, এটার জন্য 1 মার্ক, একদম স্পেসিফিক। দেখো আমরা লিখবো কিভাবে, প্রথমে লেফট হ্যান্ড সাইডে রাখবো Q2 মাইনাস Q1 টা, আর এরপরে রাইটে রাখবো আমরা Q3 মাইনাস Q2। তো দুইটার মধ্যে ভ্যালু কত আসে? Q2 মাইনাস Q1 কত আসে? 2, আর Q3 মাইনাস Q2 5। তার মানে Q3 মাইনাস Q2 টা বড়, তার মানে লঙ্গার টেল কোথায়? রাইটে, সো পজিটিভলি স্কিউড। শেষ। ইজিলি জাস্ট ডিটারমাইন করা যায় না? সবাই বুঝতে পারলাম স্যার? এনি ডাউট? গুড, ভেরি গুড স্যার। তো আমাদের মোটামুটি আমাদের ডান, কাজ শেষ আর কি। সো তোমাদের এই কাজগুলো আমি আগেও পড়াইছিলাম, তারপর আমরা একটু জাস্ট একটু প্র্যাকটিস করব। যেমন ধরো এটা খুব বেশি আসে, এটা বক্স প্লটেও আসতে পারে, আবার তোমার এই কি বলে স্টেভেন লিফও আসতে পারে। আমরা করেছি কিন্তু অলরেডি, যে তোমার একই সেট অফ অ্যাক্সিসে আমরা দুইটা বক্স প্লট আঁকছি, আঁকার পরে তোমাকে বলতেছে এর মধ্যে কম্পেয়ার করো, দুইটা মার্ক থাকে, এবং দুইটা মার্ক কিন্তু খুব স্পেসিফিক।
তুমি কি করবা, মিডিয়ানটা কম্পেয়ার করে লিখবা যে এই ভ্যালুগুলো হায়ার, আর আইকিউআর কম্পেয়ার করে লিখবা কোনটা মোর স্প্রেড আউট। শেষ। এর বাইরে একটা কথা লিখলেও কোনো মার্ক পাবা, আর এই দুইটা কথা যদি না থাকে কোনো মার্ক তো পাবাই। শেষ কথা। এর বাইরে কিছু লেখার দরকার নেই, এর চেয়ে কমও লেখা যাবে না, বেশিও লেখার দরকার নেই। ঠিক আছে, এখানে ডেটাটা কিসের আসো আমরা দেখি। In the box plots here, the marks of a group of students taking their mathematics exam for the first time, এটা হচ্ছে ফার্স্ট টাইম ম্যাথ দিচ্ছে তাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা, and the marks for a group of students who are retaking their mathematics exam are shown on the bottom. এখানে হচ্ছে যারা রিটেক করছে তাদের মার্কসের ডিস্ট্রিবিউশন। তো তোমাকে এখন বলছে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য মার্কস অফ দ্য টু গ্রুপস। তো নর্মালি 2 মার্কস থাকে, এখানে 2 মার্কসই ধরে নাও, এখানে 3 লেখা আছে কারণ অনেক সময় স্কিউনেস এর জন্য একটা মার্ক থাকে, স্কিউনেস দিয়ে দিলে ভালো হয়। বাট তোমাদেরও বলে দিব আমি, যদি মার্কসটা দেখো বেশি তখন এক্সট্রা একটা কথা লিখে দিবা। যেমন এইখানে তুমি দেখো মিডিয়ান কি, যারা রিটেক করতেছে তাদের তো বেশি না, তাহলে লিখবো কিভাবে, দ্যাট ইজ স্টুডেন্টস হু আর রিটেকিং আর গেটিং হায়ার মার্কস। শেষ কথা, 1 মার্ক। তুমি দেখো এটা রিটেক যারা করতেছে তাদের মিডিয়ানটা কি, হায়ার, তো স্টুডেন্টস হু আর রিটেকিং আর গেটিং হায়ার মার্কস। শেষ কথা, 1 মার্ক পেয়ে গেলাম। এবার কোনটার আইকিউআর কত দেখো, এটার আইকিউআর আর এটার আইকিউআর দেখি কি মনে হয় কোন ডেটাটা বেশি স্প্রেড আউট। The marks of the students who are retaking are more spread out. তার মানে ঘটনাটা কিন্তু আসলে তাই হয়, যারা রিটেক করে, যারা মানে খুব সিনসিয়ারলি কাজ করতে পারে, নিজেকে কুল রেখে, তারা দেখা যায় যে বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে। আবার দেখা যায় যে ফ্রাস্ট্রেশনটা বেশি হয়ে যায়, অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং মানে ঠিক মতো কাজ করতে পারে না রিপিটের সময়, রিটেকের সময়, তাদের কিন্তু মার্কসটা অনেক কমে যায়। সো ভ্যারিয়েশন অনেক বেশি থাকে, কারো অনেক ভালো, কারো অনেক খারাপ। কিভাবে লিখছি বুঝছো ল্যাঙ্গুয়েজটা? তো পারবো তো লিখতে নাকি, যে কার মানে কোন ডেটা ভ্যালুসটা বেশি, এটা একটু সুন্দর ল্যাঙ্গুয়েজে লেখা। যেমন এখানে আমি লিখছি কি স্টুডেন্টস হু আর রিটেকিং আর গেটিং হায়ার মার্কস, আর স্প্রেড আউট ওই যে রিটেক যারা করতেছে তাদেরটাই বেশি, সেজন্য লিখছি দ্য মার্কস অফ দ্য স্টুডেন্টস হু আর রিটেকিং আর মোর স্প্রেড আউট। বেশ নো, জাস্ট এইটাই, এই দুইটাই। মিডিয়ান কম্পেয়ার করে একটা পয়েন্ট লিখবা, আইকিউআর কম্পেয়ার করে একটা পয়েন্ট লিখবা। আর যদি দেখো যে 3 মার্কস আছে, যেমন এখানে কিন্তু মার্কস 3 দেওয়া, তখন কি কোনটা পজিটিভলি স্কিউড কোনটা নেগেটিভলি স্কিউড এটা লিখে দিবে। বলো ফার্স্ট ওয়ানটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড? পজিটিভলি স্কিউড, লঙ্গার টেল রাইটে। আর সেকেন্ড ওয়ানটা এটাও পজিটিভলি, বোথ ডেটা আর পজিটিভলি স্কিউড। শেষ। হ্যাঁ বলো, জানি এই জন্য আনসার করে নেই মাঝখানে। ওকে স্যার, আচ্ছা এবার এটা তো তোমরা লিখলা, মানে আমি লিখে দিলাম, এবার তোমরা লিখবা, একটু চিন্তা করে লিখবা, ল্যাঙ্গুয়েজটা যাতে একদম একটা সেন্সিবল ল্যাঙ্গুয়েজ থাকে। আমি বলতেছি the box plots of the distribution of the speeds of the cars on 2 motorways. দুইটা মোটরওয়েতে কারের স্পিড, মোটরওয়ে এর কারগুলোর স্পিডের ডিস্ট্রিবিউশন এখানে, আর মোটরওয়ে বি তে কারের ডিস্ট্রিবিউশনের এটা হচ্ছে এখানে। তোমাকে বলছে কম্পেয়ার দ্য ডিস্ট্রিবিউশন, জাস্ট দুইটা পয়েন্ট লিখবো, স্কিউনেস লেখার দরকার নেই। স্কিউনেস তো পারবোই নাকি, আগে বলো দেখি স্কিউনেস কি। ফার্স্টটা পজিটিভ স্কিউড, সেকেন্ডটা নেগেটিভ। অনেক ইজি না বুঝা, লঙ্গার টেল সবসময় মনে রাখবা, ভেরি ইজি। করো, ডু দ্যাট। সবাই একটু লিখে ফেলো, মানে ফার্স্ট পয়েন্টের কথা বলতেছি। ঠিক আছে, ভেরি গুড। আবার বলো। Very good. Cars in motorway A are generally faster. Very good, sir. I mean, let's see, the speed of the vehicles of motorway A are more than motorway B. তবে faster যেটা লিখছো এটা আরো সুন্দর ল্যাঙ্গুয়েজ হয়েছে, এটা আরো বেটার হয়েছে। ঠিক আছে, যে cars in motorway A are generally faster. আর ওই যে স্প্রেড আউটের কথা তুমি যেটা বললা একদম পারফেক্ট, যে এখানে IQR বেশি কোনটা মোটরওয়ে বি তে, সো দ্য স্পিড অফ দ্য ভেহিকলস অফ মোটরওয়ে বি আর মোর স্প্রেড আউট। এই 2 মার্ক যাতে কোনো ভাবে না যায় স্যার। দেখবা আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে ওয়ার্কবুক 1 ওয়ার্কবুক 2 এর সাম এক্সামে একসাথে আসবে, প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে আমরা যে নেক্সট টেস্টটা দিব, আমাদের টেন্টেটিভ আমি ডেট রাখছি তোমার 20, 21, 22 টেস্টটা। তো এই সময়
তোমার ওয়ার্কবুক 1 ওয়ার্কবুক 2 একসাথেই থাকবে, কারণ কোয়েশ্চেন মেইনলি ওয়ার্কবুক 2টাই ফোকাস করা থাকবে, বাট এদেরকে কিন্তু এখন আর সেপারেট করা যায় না, কোয়েশ্চেন সবসময় এরকম ব্লেন্ডেড হয়ে আসে। আর এই যে থিওরিটিক্যাল পার্টস গুলো, ছোট ছোট কথাগুলি বললাম, এগুলো সবসময় মনে রাখবা, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস। এর বাইরে আর কিচ্ছু চিন্তা করতে হবে না ইনশাল্লাহ, যাই আসবে তুমি এর মধ্যে চিন্তা করেই বের করতে পারবা, ঠিক আছে? এখন তোমাদের আমি একটা ফুল ফ্লেজের একটা সাম দিব, তোমাকে একটা হিস্টোগ্রামও আঁকতে হবে। এটা হচ্ছে কোয়েশ্চেন পেপারের সাম। আমি দেখাচ্ছি একটা মিনিট, বলে দিচ্ছি, বলে তোমরা এখন এটা হিস্টোগ্রামটাও আনবে, পুরো সামটাই করবো। এটা একটা মানে এক্সামের একটা কোয়েশ্চেন পেপারের সামার। এই যে দেখো, সবাই খেয়াল করো। At a summer camp, an arithmetic test is taken by 250 children. So the times taken to the nearest minute, calculate. But the time taken to the nearest minute, এটা কি discrete না continuous? Discrete. এই জন্য দেখো এই যে গ্যাপ, খেয়াল করছো? তাহলে আমার এখানে কন্টিনিউটি কারেকশন করে বাউন্ডারিজ গুলো বের করে নিতে হবে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া, তো হিস্টোগ্রাম আঁকার জন্য আমার কি কি লাগবে? বাউন্ডারিজ লাগবে, বাউন্ডারিজ গুলো বের করবা চিন্তা করে। আর ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কিভাবে বের করে? ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইডথ। ক্লাস উইডথ কিভাবে বের করে? আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, ঠিক আছে? তাহলে হিস্টোগ্রাম হয়ে গেল। হিস্টোগ্রাম আসার পরে তারপর তোমাকে বলছি স্টেট হুইচ ক্লাস ইন্টারভাল কন্টেইনস দ্য মিডিয়ান। বের করতে বলে নাই, ওই যে আমি শিখেছি না লাস্ট ক্লাসও দেখেছি যে হুইচ ক্লাস ইন্টারভাল কন্টেইনস দ্য মিডিয়ান Q1 and Q3, তারপর লার্জেস্ট আইকিউ আর লোয়েস্ট আইকিউ আর পড়াইলাম লাস্ট ক্লাসে। আমার শেষে দেখাইলাম যে এইবার একদম May 24 এরকম একটা সাম আসছে যে লার্জেস্ট আইকিউ আর নেই। আর তারপর দেখো কি লাস্ট পার্ট, আমি এখন কিচ্ছু বলবো না, তোমরা চিন্তা করে দিবে। এটা করো একটু সামটা, একদম এক্সামে আসার মতো একটা ফুল ফ্লেজেড সাম 6 মার্কসের, ঠিক আছে? করো সবাই, ডু দ্যাট। হিস্টোগ্রামটা দেখো, হিস্টোগ্রামটা ম্যাচ করে কিনা সবাই। হিস্টোগ্রামের জন্য তোমার প্রথমে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এটা, যে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এখানে গ্যাপ আছে, আই নিড টু ডু কন্টিনিউটি কারেকশন। তার মানে 0.5 থেকে 30.5, 30.5 থেকে 45.5, 45.5 থেকে 65.5 and so on, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন এরপরে দেখো তোমার এখানে আমাদের যে হিস্টোগ্রামটা আমরা করবো সেটার মধ্যে এইভাবে হিস্টোগ্রামটা আসবে, ঠিক আছে? এরপরে তোমাকে বলছে স্টেট হুইচ ইন্টারভাল কন্টেইনস দ্য মিডিয়ান। তো মিডিয়ান মানে আমি পাচ্ছি 125th ভ্যালু। তো 125th ভ্যালুটা আমার আসে কোথায়? এই জায়গায় আসে। তার মানে 66 থেকে 67, 65, 66 থেকে 75, দিস ইজ দ্য ক্লাস ইন হুইচ মিডিয়ান লাইজ। আর তোমাকে তুমি মিন বের করতে বলছে, তাই না? মিন বের করতে বলে না, বলে দিয়েছে। আর মিডিয়ানের লোয়েস্ট পসিবল ভ্যালু কত হইতে পারে? 66। লোয়েস্টটাই যদি ধরি তাহলে এক্স বার হচ্ছে 61.05, তার মানে মিন কি ছোট, আর মিডিয়ানের লোয়েস্ট ভ্যালু হবে 66, তার মানে মিন অলওয়েজ লেস দেন মিডিয়ান। আর মিন লেস দেন মিডিয়ান হওয়া মানে কি? মিন লেফটে সো নেগেটিভ বেশি। তাহলে এখানে যে কথাটা বলেছে, given that an estimate of the mean is this, state what feature of the distribution accounts for the median and mean being different. That means এটা কি skewed, sir বাইরে বাইরে বাইরে। তো এখানে আমাদের মিন দেখা যাচ্ছে 61.05 আর মিডিয়ান, সরি হ্যাঁ, মিন হচ্ছে 61.05 আর মিডিয়ানের লোয়েস্ট পসিবল ভ্যালু হতে পারে 66। তাহলে আমরা এখানে কোন ফিচারটা পাই? আমরা এখানে স্কিউনেস এর ফিচারটা পাই, এবং আমি দেখতেছি যে এটা নেগেটিভলি স্কিউড, ঠিক আছে স্যার? এখানে যদি বাচ্চারা শুধু স্কিউনেস কথাটা লেখে তাহলে 1 মার্ক দিয়ে দিই, কারণ এখানে কোন ফিচার সেটার কথা বলতেছি। ইয়েস স্যার? কিছু না, মিন আর মিডিয়ান ডিফারেন্ট না? তো মিন আর মিডিয়ান দিয়ে আমরা কোনটা ক্যালকুলেশন করি? স্কিউনেস ক্যালকুলেশন করি, দ্যাটস ইট, ঠিক আছে? আর মিন যেহেতু এখানে বড়, এই যে দেখো মিনটা হচ্ছে তোমার 61.05 আর মিডিয়ানের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 66, স্কিউনেস ক্যালকুলেশন করি, দ্যাটস ইট, ঠিক আছে? আর মিন যেহেতু এখানে বড়, এই যে দেখো মিনটা হচ্ছে তোমার 61.05 আর মিডিয়ানের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 66, লোয়েস্ট পসিবল ভ্যালু,
তো অবশ্যই মিনটা সবসময় ছোট, মিন ছোট হওয়া মানে মিন লেফটে, আর মিন লেফটে মানে লঙ্গার টেইল লেফটে, সো নেগেটিভলি স্কোর। আচ্ছা, ওয়ার্কবুকটা আপনারা টোটালি কমপ্লিট করবেন, এবং এটা আজকে কত তারিখ? 7। আপনারা টিউসডে 10 তারিখে এটা সাবমিট করবেন। আচ্ছা, প্রবলেম যদি থাকে, প্রবলেম তো দেখালাম না এখনো, না? আচ্ছা, তাহলে আমরা সাবমিশন, ডেট অফ সাবমিশনটা ওয়ার্কবুক 2 এর তোমার ডেট অফ সাবমিশনটা লিখে রাখো। প্রবলেমস গুলো আমরা নেক্সট ক্লাসে দেখাই দিই, তাহলে তোমরা 14 তারিখে সাবমিট করো, 14th of September। ঠিক আছে? জি, হ্যাঁ, করতে পারে না, এমন সাম তোমাকে দিবে না যেটা ডিটারমাইনই করা যাবে না, সো ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।